স্ক্রিন দেখতে পাচ্ছিস? আচ্ছা, বলো। আমরা তো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন নিয়ে যেসব কথা আলোচনা করার কথা, মানে একদম ম্যাক্সওয়েল স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ডেরিভেশনটাকে বাদ দিয়ে বাকি 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 1 ডাইমেনশনে যা যা জিনিস ডিসকাস করার কথা সেগুলো আমরা করে নিয়েছি। হ্যাঁ, আমরা ওই যেটা ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ডেরিভেশন যেটা, সেটা একটু ম্যাথামেটিক্যাল, সেটা আমরা পরে আলোচনা করবো। সেখান থেকে কোশ্চেন টোশ্চেন এমনি কম পড়ে, সেগুলোকে একদমই শেষে আলোচনা করবো। নেক্সট যেটা অটোমেটিক্যালি আসার কথা সেটা হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে আগে যতটা পড়া হয়েছে সেখানে যদি কারো কিছু ডাউটস থাকে বলে নাও। আগে কিন্তু বোর্ডে তুলে তুলে প্রবলেম করাচ্ছিলাম, এবার সেখানে বলো কারো যদি কিছু সমস্যা থাকে বা ডাউটস থাকে সেটা একটু বলে নাও। স্যার ওই ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে পি ভার্সেস ইউ এর যে ডিফারেন্ট টেম্পারেচার আর ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে যে গ্রাফটা, থ্রি ডাইমেনশনে, তাই তো? হ্যাঁ না হ্যাঁ ওয়ান ডাইমেনশন এই প্রথমে যে হ্যাঁ বলেছিল একটা পিইউ হ্যাঁ ভার্সেস হ্যাঁ পি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ডিফারেন্ট টেম্পারেচার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। 1 ডাইমেনশন। তো প্রথম আমরা ডাউট ক্লিয়ারিং গুলোকে করে নিই। তাহলে হচ্ছে ম্যাক্সওয়েল 1 ডাইমেনশন একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বলে, 2 বা 3 ডাইমেনশনে স্পিড ডিস্ট্রিবিউশন, 1 ডাইমেনশনে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন 1 ডাইমেনশন। সেটা এরকম দেখতে, পিউটা হচ্ছে m/2π/kT to the power half e to the power minus mu square by 2kT into du। পিউটা পিউ ডিউটা লিখতে হতে দিতে, পিউ ডিউটা হচ্ছে m/2π/kT to the power half e to the power minus mu square by 2kT into du। দুদিক থেকে ডিউ বাদ দিয়ে দিলে তোমার, দুদিক থেকে ডিউ যদি বাদ দিয়ে দাও তাহলে পিউটা হয়ে যাচ্ছিল m/2π/kT to the power half e to the power minus mu square by 2kT। আচ্ছা, এর যে করসপন্ডিং ছবিটা ছিল দেখো, প্রথম কথা হচ্ছে এখানে ইউটা মানে তোমার ভেলোসিটিটা পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে। মানে স্পিডের ক্ষেত্রে যেমন শুধুমাত্র পজিটিভ হতে পারে, ভেলোসিটি কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। এইটা হচ্ছে u=0 ধরো, এটা মাইনাস ইনফিনিটির দিক, এটা প্লাস ইনফিনিটির দিক। এদিকে ধরো তুমি পিইউ প্লট করছো। আচ্ছা, প্রথমে দেখো যখন ইউটা 0, অ্যাট u=0 কি হচ্ছে, u=0 তে ই টু দি পাওয়ার যে পার্টটা সেটা বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে। অ্যাট u=0 দেখো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2kT, ইউটা 0 হয়ে গেলে এই পার্টটা 1 হয়ে গেল। তা অ্যাট u=0 ইউ এর ভ্যালু কত হলো তাহলে? m/2π/kT টু দি পাওয়ার হাফ হলো এটা। আচ্ছা, তাহলে যখন u=0 তখন তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালুটা ধরে নাও এটা, সেটা হচ্ছে m/2π/kT টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এবারে ইউ যখন বাড়বে তখন জিনিসটা কমবে, কারণ না ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2kT এই যে টার্মটা, ইউ যখন 0 সেটা ম্যাক্সিমাম হয়, সেটা 1, এবার ইউ যত বাড়বে সেটা কমবে। তাহলে ইউ যত বাড়লো জিনিসটা হচ্ছে তোমার কমছে, এবং কমাটা কেমন, কমাটা হচ্ছে এই ধরনের, এইভাবে তোমার কমবে।
এরকম ভাবে তোমার কমছে। আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে এটা একটা ইভেন ফাংশন, মানে পি অফ মাইনাস ইউ সেটা কিন্তু পিউ এর সঙ্গে সমান। মানে তুমি এই এক্সপ্রেশন ইউ এর জায়গায় মাইনাস করে দিলে এটা একই থাকে। একই থাকে মানে ডান দিকটা যেমন দেখতে বাঁ দিকটা তোমার এক্স্যাক্টলি একই রকমের দেখতে হবে। ডান দিকটা যেমন দেখতে বাঁ দিকটা তোমার একই রকমের দেখতে হবে। তার মানে এটাকে যেটা বলছি এটা হচ্ছে সিমেট্রিক্যাল, মানে এটা দুদিকটা একদম একই রকমের দেখতে। এই ডান দিকটা যেমন দেখতে বাঁ দিকটা একই রকমের দেখতে। এই ধরনের ছবিকে বলা হয় গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। এটা বলে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এটা। এবং এই যে ছবিটা আমি এঁকেছি যেখানে এম আর টিটাকে তুমি ফিক্স করে দিয়েছো, এম আর টিটাকে ফিক্স করে দিয়েছো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যদি মাসটাকে ফিক্স থেকে টেম্পারেচারটাকে চেঞ্জ করি তাহলে কেমন ছবিটা হবে? এই ছবিটা আমি দেখাচ্ছি, দেখো যে যদি আমি ডিফারেন্ট টেম্পারেচারে দেখি, ডিফারেন্ট টেম্পারেচারে দেখো মাসটাকে ফিক্স থেকে যদি ডিফারেন্ট টেম্পারেচার করি তাহলে পরিষ্কার এইটা দেখলে তুমি বুঝতে পারবে টেম্পারেচার বাড়ালে কিন্তু পিউটা মানে যখন ইউ ইকুয়াল টু জিরো আর কি, এই যে ইউ ইকুয়াল টু জিরো সেই ভ্যালুটা কিন্তু তোমার কমে যায়। টেম্পারেচার যত বাড়বে ইউ ইকুয়াল টু জিরোতে, মানে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা তো ইউ ইকুয়াল টু জিরোতে, এটা একটু লেখা উচিত ছিল এইরকম ভাবে, এটা হচ্ছে পি অ্যাট ইউ ইকুয়াল টু জিরো। এই যে ভ্যালুটা এটা এম বাই টু পাই কেটে টু দি পাওয়ার হাফ। মাসটাকে ফিক্স থেকে টেম্পারেচারটা বাড়ালে এই হাইটটা কমে, তাহলে হাইটটা কমে গেল, কমে গিয়ে ধরে নাও হাইটটা তোমার এসছে এইটা হলো, ঠিক আছে? এইটা হলো। আচ্ছা, এবারে ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই টু কে এখানে এমটা যদি কমে যায় আবার, সরি এমটা ফিক্স থেকে টিতে যদি বেড়ে যায় তাহলে এম ইউ স্কোয়ার বাই টু কেটি কেটা, এই যে এম ইউ স্কোয়ার বাই টু কেটি এই যে পার্টটা, এই পার্টটা বেসিক্যালি তোমার কমে গেল। কমে গেলে জিনিসটা স্লোলি ডিকে করবে। তা খেয়াল করো যদি আমি টেম্পারেচারটাকে বাড়াই, মানে আমি লেসে এমটাকে ফিক্স রেখে দিচ্ছি ধরে নাও নেক্সট ছবিতে, আর টেম্পারেচারটা হচ্ছে তোমার টি টুটা ধরে নাও গ্রেটার দ্যান টি ওয়ান, তার টেম্পারেচার বাড়লে প্রথম কথা হচ্ছে এই পিক হাইটটা সেটা কমে যাবে কারণ টেম্পারেচার নিচে আছে। আর এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্টটা দেখো যে টেম্পারেচার বেশি হয় তাহলে এম ইউজ করবে টু কেটা কমে গেল, অর্থাৎ স্লোলি ডিকে করবে। স্লোলি ডিকে করলে ছবিটা কেমন হবে? এইটা তোমার এইরকম করে এই হলো, আর এদিকে তোমার এইরকম করে তোমার এই হলো। এটা হচ্ছে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, যদি তুমি প্রথমটা হচ্ছে টি ওয়ান টেম্পারেচারে করো আর শেষটা কিন্তু টি টু টেম্পারেচারে করো, যেখানে টি টু গ্রেটার দেন টি ওয়ান, তখন ছবির নেচারটা এরকম হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি তুমি এই একই ছবি যদি দুটো ডিফারেন্ট মাসের জন্য করতে, দুটো ডিফারেন্ট মাসের জন্য করলে দেখো মাস যখন বেড়ে যাবে তখন বেসিক্যালি পিক হাইটটা হচ্ছে বেড়ে যাবে কারণ এমটা উপরে আছে। তাহলে নেক্সট দেখো ওই একই ছবিতে তোমাকে দেখিয়ে দিচ্ছি, যদি তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচার না করে দুটো ডিফারেন্ট মাসের জন্য করতে, ধরে না সবুজটা যদি এটা যদি এম ওয়ান মাসের জন্য হয়, এবারে মাসটা যখন বাড়ানো হলো এম টু, যেখানে টিটাকে ফিক্স রেখে ধরে নাও তুমি এম টুটাকে গ্রেটার দ্যান এম ওয়ান করছো, তাহলে মাস বাড়লে কি হচ্ছে? মাস বাড়লে পিক হাইটটা বেড়ে যাচ্ছে, আর মাস বাড়লে এম ইউজ করবে টু কেটিটা এটা বেড়ে গেছে, মানে র্যাপিডলি ডিকে করছে। তার মানে এম ওয়ান মাসে যদি এটা হয় তাহলে এইটা হচ্ছে তোমার এম টু মাসে, তাহলে সবুজটা হচ্ছে এম ওয়ান মাস আর ব্ল্যাকটা হচ্ছে এম টু মাস, যেখানে এম টুটা গ্রেটার দেন এম ওয়ান। তা দেখো আমি এই ছবিতে আমি তিনটে ছবি আলাদা আলাদা করে না এঁকে একটা হচ্ছে টি ফিক্সড এম ফিক্স তার জন্য ছবি আঁকলাম, যেটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হলো। এই ছবিটা আমি বুঝে গেলাম। এবার টেম্পারেচার বাড়ালে যেটা হচ্ছে যে পিক হাইটটা কমে যাচ্ছে আর এই দিকেটা অনেক স্লোলি হচ্ছে, এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু সবসময় ওয়ান থাকবে। মানে যে কালো কার্ভের আন্ডারে যতটা এরিয়া আর সবুজ কার্ভের আন্ডারে এরিয়াটা দুজনের ক্ষেত্রে ওয়ান হবে এটা। এবার টিটাকে ফিক্স রেখে যখন তুমি মাস চেঞ্জ করলে, তাহলে মাস যদি বাড়ানো হয়, ধরো তুমি হিলিয়ামে থেকে আর্গনে যাচ্ছ, তাহলে মাস যদি বেড়ে যায় তাহলে পিক হাইটটা বেড়ে যাচ্ছে, আর মাস বেড়ে গেলে এম ইউ স্কোয়ার বাই টু কেটি এই টার্মটা কিন্তু বেড়ে গেল, তার আগে একটা মাইনাস সাইন আছে, মানে ওটা র্যাপিডলি ডিকে করতে আরম্ভ করলো। ছবির নেচারটা হচ্ছে এই সবুজ থেকে তোমার কালোতে চলে গেল। তো বুঝতে পারলে যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের নর্মাল ছবিটা এবং তার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে কেমন হবে আর দুটো ডিফারেন্ট মাসের জন্য কেমন হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবং এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, যদি টেম্পারেচারটা তোমার বাড়িয়ে টেম্পারেচার ইনফিনিটি করো, তাহলে পিক হাইটটা কমতে 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 এটা অ্যালং দ্য ইউ লাইন হয়ে যাবে, মানে এই ইউ অ্যাক্সিসের সঙ্গে অ্যালং হয়ে যাবে। আবার টেম্পারেচারটা তোমার কাছে কমতে থাকে, টেম্পারেচার টেন্ডস টু জিরো হয়ে যায়,
তখন ম্যাক্সিমাম মলিকুলি ইউ ইকুয়াল টু 0 ভেলোসিটিতে থাকবে, তখন পিকটা বাড়তে 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 ওটা আলাদা ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে। ঠিক আছে, হলো? আর কিছু কিছু নাই তো? আচ্ছা দেখো, তাহলে ম্যাক্সওয়েল 1D 2D এবং 3 ডাইমেনশনে আমি ফর্মুলাগুলোকে বলে সেইখান থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসগুলো এবং বিভিন্ন রকমের যে প্লট পাওয়া যায় সেগুলো আমি বুঝিয়ে বুঝিয়ে ব্যাপারটাগুলোকে করেছি। কিন্তু আমরা এই পুরোটাই অফলাইন ক্লাসে কিন্তু হয়েছিল, সেটা পরিষ্কার বুঝিয়ে বুঝিয়ে ব্যাপারটাকে বলা হয়েছে। আগের দিন অনেককে বোর্ডে তুলে সে তার মতো করে কিছু অঙ্ক টঙ্ক কিন্তু কষেছে আর কি। আচ্ছা, আজকে আমরা চলে যাচ্ছি ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে। প্রথমে আমরা 3 ডাইমেনশনে আসি। তাহলে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন আমরা যাব প্রথমে 3Dটা, তারপর 2Dটা, তারপর 1Dতে। প্রথমে এইটা আলোচনা করা যাক 3Dতে। আচ্ছা দেখো, তাহলে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, সেখান থেকে আমাদের গল্পটা স্টার্ট হবে। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, সেই এক্সপ্রেশনটা দেখো ছিল পিসিডিসি ইকুয়াল টু 4 পাই এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি। যেখানে পিসিডিসি ছিল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা আগে আলোচনা করেছি এবং এই মতো করে তোমার অনেক কিছু এখান থেকে ক্যালকুলেশন করা হয়েছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে যাওয়ার জন্য আমি প্রথমে যেটা করব যে এই স্পিড এবং কাইনেটিক এনার্জি তো একে অপরের সঙ্গে রিলেটেড। কেমন করে রিলেটেড? কারণ কাইনেটিক এনার্জি ইটা সেটা হচ্ছে হাফ এম সি স্কোয়ার, এটা আমি জানি। কাইনেটিক এনার্জিটা হাফ এম সি স্কোয়ার। এবারে এই যে ইকুয়েশনটা আছে যেটা ইন টার্মস অফ সি ছিল, সেটাকে ইন টার্মস অফ ই আমি এক্সপ্রেস করব। তার জন্য আমি এখান থেকে করলাম ডি এপসাইলন ইকুয়াল টু এম সি ইন্টু ডিসি, ডেরিভেটিভ করলে সেখান থেকে ডিসিটাকে বের করে নাও, ডিই বাই এম ইন্টু সি। তার ডিই বাই এম সিটা এখান থেকে বসিয়ে দাও। এই যে এইখান থেকে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ সিটা কত, সিটা হচ্ছে রুট ওভার অফ 2 এপসাইলন বাই এম। তাহলে এখানে যখন ডিই বাই এম সি করলাম, সি এর জায়গায় রুট ওভার 2 ই বাই এম আমি বসিয়ে দিলাম। বসিয়ে কি দাঁড়াচ্ছে ডিই বাই রুট ওভার টয়েস এম ই, এটা তা ডিই বাই রুট ওভার টয়েস এম ই, এইটা হলো ডিসিটা। তাহলে এবারে দেখো এই ডান দিকে যে এক্সপ্রেশনটা ছিল 4 পাই এম ও বাই 2 পাই কেটে 2 বা 3/2 সি স্কোয়ারের জায়গায় এখানে তুমি বসালে 2 ই বাই এম, এটা ই টু দি পাওয়ার হাফ এম সি স্কোয়ার ই হয়ে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি হয়ে গেল। আর ডিসির জায়গায় ডি ই বাই রুট ওভার টয়েস এম ই হলো। দেখো পুরো জিনিসটা এখন ই এর টার্মসে চলে এসছে। তাহলে এই যে পিই ডিটা এটা এখন হয়ে যাবে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ ই অ্যান্ড ই প্লাস ডিই, এটা। এবার এই এক্সপ্রেশনটা একটু সিম্পলিফাই করো। দেখো এখানে নিচে একটা রুট ওভার অফ এপসাইলন আছে, রুট ওভার অফ ই আছে, এখানে ই আছে, তাহলে এই দুটো কেটে গিয়ে উপরে একটা রুট ওভার অফ ই হবে। আর এই রুট ওভার 2m টা এখানে গুণটুনগুলো হয়ে গেল, হয়ে গিয়ে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে পিই ডিইটা হয়ে যাচ্ছে 2 পাই 1 ওভার পাই কেটে টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি ইন্টু ডিই। এইটা হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, যেখানে এই পিইডিটাকে এখন নাম দেবে তুমি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ ই অ্যান্ড ই প্লাস ডিই। এটা দেখো, তাহলে এই যে ম্যাক্সওয়েল 3 ডাইমেনশনে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কেমন করে আমি নিয়ে এলাম, এই অঙ্কটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে? এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা আছে বলো? এটা পিডিএফ আমি দিয়ে দেবো, তুমি লেখার থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যাপারটাকে বুঝে নেওয়া, স্টেপ বাই স্টেপ দেখে দেখে তুমি বুঝে নাও। হুম, হ্যাঁ স্যার, ঠিক আছে। প্রত্যেকে ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এবারে ছবিটা দেখো। আচ্ছা, ছবিটা তুমি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনের ছবিটাকে প্রথমে আমি আঁকি, তারপরে আমি স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলার ছবির সাথে আমি এটা তফাৎগুলোকে দেখবো। দেখো এখানে খেয়াল করো, এই যে পিইডিটা হচ্ছে 2π1/πkt⁴/2 e⁻½ e⁻e/kt। তাহলে এখানেও একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। আর এবারে যখন ইটা ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে। পলিনোমিয়াল পার্ট যদি ডমিনেট করে সেটা কেমন দেখতে দেখো, পিইটা তখন √e এর সঙ্গে প্রপোর্শনাল। মানে √e মানে তুমি এটা ভাবো, যদি পিটাকে তুমি ওয়াই ভাবো আর ইটাকে তুমি এক্স ভাবো, তাহলে ওয়াইটা যে √x এর মতো করে, অর্থাৎ y² = x, এই টাইপের ছবি। তো y² = x হলে এই ছবিটা কেমন দেখতে হয়, এই দিকটা এরকম দেখতে হয়, মানে এই এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে প্যারাবোলা আর কি। মানে যখন তুমি স্পিড ডিস্ট্রিবিউশন দেখেছিলে তখন কি হচ্ছে, যখন সিটা ছোট তখন পিসিটা c² এর মতো, মানে y=x² এর মতো। y=x² মানে এটা এই দিকে প্যারাবোলা। আর এখানে হচ্ছে তোমার y=√x এর মতো, অর্থাৎ y² = x এর মতো। তাহলে y² = x এর মতো হলে সেটা এই দিকে প্যারাবোলা, তাকে এই দিকে এইরকম ভাবে গেল। আর এবারে যখন তোমার ইটা বেশ বড় হয়ে যাচ্ছে তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। এক্সপোনেনশিয়াল পার্ট কি বলবে, ওটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, কারণ e⁻e/kt। তো তাহলে ই যখন তোমার অনেক বেশি হয়ে গেছে তখন এই পার্টটা ডমিনেট করলো, এবং ই বাড়লে কি এটা কমতে থাকবে, এই কমতে থেকেছে। সেই জন্য কি হচ্ছে, প্রথমে এটা এইরকম ভাবে বাড়লো, ওটা ম্যাক্সিমামে পৌঁছলো, তারপর সেটা কমলো। আর হয় যখন স্পিড ডিস্ট্রিবিউশন তুমি দেখছো, এটা দেখো এইদিকে প্যারাবোলা, এটা এইরকম করে বাড়ছে, ওটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে দুটো ডিস্ট্রিবিউশন ফর্মুলার তফাৎটা দেখো, এখানে যখন সিটা ছোট একটা c² এর মতো দেখতে, এটা হচ্ছে √e এর মতো দেখতে। তা √e এর মতো দেখতে হলে এই জায়গাটা এরকম দেখতে হবে, আর y=c² এর মতো দেখতে হলে এটা এরকম দেখতে হবে। তাহলে এই দুটো তফাৎ, এই দুটো তফাৎকে ম্যাথামেটিক্যালি কি করে বলবে দেখো, যে এনার্জি ডিস্ট্রিবিউশনে এই অরিজিনে তুমি যদি ট্যানজেন্ট টানো তাহলে সেটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস হবে, অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস হবে। আর এইখানে অ্যালং দ্য অরিজিনে তুমি যদি ট্যানজেন্ট টানো অ্যালং দ্য সি অ্যাক্সিস বা অ্যালং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস হবে। তাহলে এই ছবির প্রথম দুটো তফাৎ যেটা, সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে যেহেতু এনার্জিটা যখন ছোট তখন পিইটা √e এর সঙ্গে যাচ্ছে, সেইখানে ছবিটা এই ধরনের দেখতে, এটা এই ধরনের দেখতে। সেটাকেই গ্রাফিক্যালি তুমি যেটা বলবে, যে যদি তোমার অরিজিনে তুমি ট্যানজেন্ট টানো তাহলে সেটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যাবে, আর এখানে অরিজিনে যদি ট্যানজেন্ট টানো সেটা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর যাবে। তাহলে এই দুটো জিনিস তোমাকে প্রথমে বুঝে নিতে হলো তফাৎ। আচ্ছা, সেকেন্ড যে তফাৎটা দেখো, সেটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্টটা এনার্জি ডিস্ট্রিবিউশনে e⁻ε/kt, অর্থাৎ কেটিটাকে যদি তুমি বাদ দাও e⁻e এর মতো, আর স্পিড ডিস্ট্রিবিউশন এটা e⁻c² এর মতো। তার মানে এটা দাঁড়াবে যে এইটা অনেকটা স্লোলি ডিকে করবে, এটা কিন্তু অনেকটা র্যাপিডলি ডিকে করবে। তাহলে ওঠার সময় তফাৎটা তুমি বুঝতে পারলে, নাবার সময় তফাৎটা বুঝতে পারলে। ওঠার সময় এটা √ε এর মতো, মানে এখানে এই যে পার্টিকুলার জায়গাটা এটা √ε এর মতো করে যাচ্ছে, এখানে এই যে পার্টিকুলার জায়গাটা এটা √c² এর মতো করে, এটা y=x² এর মতো, আর y=√x এর মতো। সেই জন্য অরিজিনে এখানে ট্যানজেন্টালে ভার্টিক্যাল ট্যানজেন্ট পাওয়া যাবে, এখানে অরিজিনে ট্যানজেন্টালে হরাইজন্টাল ট্যানজেন্ট পাওয়া যাবে। পিকে পৌঁছে যাওয়ার পর এটা ডিকে করছে এইরকম ভাবে e⁻ε/kt দিয়ে ডিকে করছে, এখানে e⁻m(c²/2kt) তার মতো করে ডিকে করছে, মানে এটা c² এর সঙ্গে যাচ্ছে, এটা এর মতো করে যাচ্ছে। এই দুটো তফাৎ। থার্ড যেটা তফাৎ সেটা হচ্ছে এই যে দেখো, এই স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা মাসের উপর নির্ভর করে, অর্থাৎ নেচার অফ দ্য গ্যাসের উপর নির্ভর করে। মাসটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে মাস তো আলাদা, নেচার অফ দ্য গ্যাসের উপর নির্ভর করে, কিন্তু এক্ষেত্রে দেখো কোনো মাস ডিপেন্ডেন্সিটা নেই। হ্যাঁ, তাহলে দেখো যদি তফাৎগুলো দেখো, তাহলে আমি তফাৎগুলো এখানে বলছি। অ্যাট দ্য অরিজিন কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন গিভস ভার্টিক্যাল ট্যানজেন্ট, আর অ্যাট দ্য অরিজিন স্পিড ডিস্ট্রিবিউশন গিভস হরাইজন্টাল ট্যানজেন্ট। কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ডাজ নট ডিপেন্ড অন মাস, অর্থাৎ নেচার অফ দ্য গ্যাসের উপর নির্ভর করে না, শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে। আর স্পিড ডিস্ট্রিবিউশন ডিপেন্ডস অন মাস, অর্থাৎ নেচার অফ দ্য গ্যাসের উপর নির্ভর করে। তাহলে এই তফাৎগুলো তুমি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন এবং স্পিড ডিস্ট্রিবিউশনে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই তফাৎ দুটো বুঝতে পারলে ছবিতে। আর যেটা এইখানে ওই আরো যে দুটো কথা অলরেডি বলে দিয়েছি, এনার্জি ডিস্ট্রিবিউশন যখন এনার্জিটা ছোট তখন এটা √e এর সঙ্গে প্রপোর্শনাল, এটা এটা হচ্ছে c² এর সঙ্গে প্রপোর্শনাল। আর যখন
এনার্জিটা খুব লার্জ হয়ে যায় তখন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি এর সঙ্গে প্রপোর্শনাল, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই টু তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এই চারটে তফাৎ তুমি দেখতে পাচ্ছ। তাহলে স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন আর ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন ইন থ্রি ডাইমেনশন, তাদের যদি কম্পেয়ার করো তার ছবিতে কি কি তফাৎগুলো পাচ্ছ এবং দুটো ডিস্ট্রিবিউশন ফর্মুলার কি ডিফারেন্স আছে সেটা পরিষ্কার হয়েছে তোমার কাছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে বলো? ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। সব বুঝবে কিন্তু, বুঝে 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 এগোবে। ঠিক আছে। বুঝে বুঝে এগোবে। আচ্ছা, এবারে দেখো এই যেমন স্পিড ডিস্ট্রিবিউশন একটা ম্যাক্সিমা দিয়ে যায় যেটা মোস্ট প্রবাবল স্পিড দেয়, তবে এনার্জি ডিস্ট্রিবিউশন একটা ম্যাক্সিমা দিয়ে যাবে সেটা হচ্ছে মোস্ট প্রবাবল এনার্জি দেবে। তাহলে মোস্ট প্রবাবল এনার্জিটা তুমি ক্যালকুলেট করবে কি করে? যে টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল এনার্জি তোমাকে কি করে এগোতে হচ্ছে? যে তোমার পি এপসাইলনটাকে এপসাইলনের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার differences between Maxwell's speed distribution and energy distribution. এইটা এখানে আলোচনা করা হয়েছে। আর এবারে নেক্সট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দ্য মোস্ট প্রবাবল এনার্জিটাকে বের করা। টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল এনার্জি তোমাকে কি করতে হচ্ছে? ডিপিটাকে মানে পিটাকে তোমাকে ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হচ্ছে। তাহলে পি এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম 2 পাই 1 ওভার পাই কে টু দি পাওয়ার 3 বাই টি রুট ওভার অফ ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি। আর এবারে দেখা যায় 2 পাই 1 বাই পাই কে টু দি পাওয়ার 3 বাই টি, এটা কিন্তু গুণ হিসেবে আছে, আলটিমেটলি ডেরিভেটিভ করে আমাকে জিরো করতে হবে, সেই পার্টটা পুরো বাদ চলে গেল। তাহলে এবারে তুমি যেটা করছো দেখো যে এক্ষেত্রে এই রুট ওভার অফ ই যেটা তার ডেরিভেটিভ করলে কত হয়? 1/2 ইন্টু রুট ওভার অফ ই হয়, মানে প্রথম পার্টটা ডেরিভেটিভ করলাম, ওই যে রুট এক্স এর ডেরিভেটিভ করলে যেটা হয় বা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে যে ফর্মুলাটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে ই টু দি পাওয়ার হাফ, ই টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ করলে এটা হবে হাফ ইন্টু ই টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাচ্ছে, সেটা নিচে চলে গেল। 1/2 রুট ওভার অফ ই, এইটা ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট রয়ে গেল। পরের পার্টে এটাকে কনস্ট্যান্ট রেখে দিলে এই পার্টটা ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি, তার সঙ্গে একটা মাইনাস 1/কেটি তোমার এসে গেল, এটা জিরো হলো। এর এই পুরো এক্সপ্রেশন থেকে রুট ওভার অফ ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি যদি কমন নাও তাহলে এখান থেকে 2 থাকছে, মাইনাস 1/কেটি থাকে, এটা জিরো হচ্ছে। তাহলে এইটা যদি হয় তাহলে এইটা জিরো অথবা এটা জিরো অথবা ভেতরেরটা জিরো। আর এবারে রুট ওভার অফ এপসাইলন যদি জিরো হয় তাহলে এপসাইলনটা জিরো হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি যদি জিরো হয় তাহলে এপসাইলনটা টেন্ডস টু ইনফিনিটি হয়। তাহলে দেখো এই এপসাইলন ইকুয়াল টু জিরো এবং এপসাইলন ইকুয়াল টু ইনফিনিটি এই ছবি থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এরা কোনোভাবেই ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে না, কারণ এপসাইলন ইকুয়াল টু জিরো আর এপসাইলন ইকুয়াল টু ইনফিনিটি এরা কোনোভাবেই ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে। তাহলে ম্যাক্সিমাটা পাবো কোনটা? আর একটা কন্ডিশন যেটা এইটা ইকুয়াল টু জিরো থেকে। তাহলে এইটা ইকুয়াল টু জিরো যদি করো তাহলে দেখো মোস্ট প্রবাবল এনার্জিটা পেয়ে গেল কত? হাফ কেটি। তাহলে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জিটা হাফ কেটি। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখো। আচ্ছা, এই কনটেক্সটে একটা জিনিস একটু বলে দেওয়ার দরকার, সেটা হচ্ছে যে এটা কখনো তুমি করতে পারো না যে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি পাওয়া মানে যে হাফ এম সি মোস্ট প্রবাবল তার স্কোয়ার করে দেবে, এটা করে কিন্তু মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি পাওয়া যাবে না। কারণ একটা স্পিড ডিস্ট্রিবিউশন একটা এনার্জি ডিস্ট্রিবিউশন, দুটো ডিস্ট্রিবিউশন নেচারটাই আলাদা। তুমি মোস্ট প্রবাবল স্পিডটাকে পেয়ে তার স্কোয়ার করে মোস্ট প্রবাবল এনার্জিটাকে পেয়ে গেলে এখান থেকে এই হাফ এম সি মোস্ট প্রবাবল স্কোয়ার দিয়ে সেটা কিন্তু হবে না। দেখো পরে কি দাঁড়াচ্ছে, দেখো হাফ এম হচ্ছে আর সি মোস্ট প্রবাবল তো জানো রুট ওভার 2 কেটি বাই এম, তার স্কোয়ার করলে 2 কেটি বাই এম হলে কেটে কুটে কি দেখে কেটি বেরোচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবল এনার্জি কত? হাফ কেটি। তাহলে এটা মাথায় রাখবে যে যখন তোমাকে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে মোস্ট প্রবাবল এনার্জি ক্যালকুলেট করতে হবে তাহলে মোস্ট প্রবাবল এনার্জিটা কিন্তু তোমাকে এইরকম ভাবেই করতে হবে, মানে যেভাবে এখানে করা হলো আর কি, একদম কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ডেরিভেটিভ করেই করতে হবে। স্পিড ডিস্ট্রিবিউশন থেকে তুমি মোস্ট প্রবাবল স্পিডটাকে বের করে নিয়ে
যেটা ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার, তাহলে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম মোস্ট প্রবাবল স্পিড দ্য স্কোয়ার, এইরকম ভাবে করতে পারবে না। সেখানে আমি লিখেছি ইউ ক্যানট রাইট এইটা, এটা মাথায় রাখ। আচ্ছা, এবারে হাইট অফ দ্য পিক কি হবে? এই যে এনআইটি ডিস্ট্রিবিউশনে এই পিক হাইটটা কত হবে? পিক হাইটটা বের করার জন্য পি এপসাইলনের ভ্যালু বের করতে হবে। তখন এপসাইলনটা হচ্ছে এপসাইলন মোস্ট প্রবাবল, আমি সেটা করলাম। তাহলে হাইট অফ দ্য পিক সেটা হচ্ছে পি এর ভ্যালুটা যখন ইটা হচ্ছে ই মোস্ট প্রবাবল, বসিয়ে দিচ্ছি 2 পাই 1/পাই কেটি টু দি পাওয়ার 3/2 রুট ওভার অফ এপসাইলন মোস্ট প্রবাবল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন মোস্ট প্রবাবল বাই কেটি। তাহলে 2 পাই 1/পাই কেটি টু দি পাওয়ার 3/2, আর এখানে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জিতে কিন্তু হাফ কেটে ছিল, সেটা আমি বসিয়ে দিলাম হাফ কেটে টু দি পাওয়ার হাফ, আর এখানে হচ্ছে মোস্ট প্রবাবল এনার্জি কিন্তু হাফ কেটে ছিল, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে হলো কত রুট ওভার অফ 2/পাই ইন্টু ই টু 1/কেটি। এইটা হচ্ছে হাইট অফ দ্য পিক। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে টেম্পারেচার বাড়ালে মোস্ট প্রবাবল কাইনেটিক এনার্জিটা বাড়ে, কিন্তু হাইট অফ দ্য পিকটা হচ্ছে কমে যায়। কারণ এখানে টি এর সঙ্গে প্রপোর্শনাল, এটা টি এর সঙ্গে ইনভার্স রিলেশন আছে। তাহলে যখন টেম্পারেচার ভেরিয়েশনটা আমি দেখবো কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে, তাহলে একটা জিনিস তুমি মাথায় রাখবে, টেম্পারেচার বাড়ালে মোস্ট প্রবাবল যে এনার্জিটা অর্থাৎ পজিশন অফ দ্য পিক সেটা বেড়ে যাবে, কিন্তু হাইট অফ দ্য পিক সেটা হচ্ছে তোমার কমে যাবে। তাহলে কি হলো দেখো, তাহলে যদি এদিকে পি ই আর এদিকে ই যদি প্লট করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই যে যখন T1 টেম্পারেচার যখন কম T1, তখন ছবিটা তুমি দেখলে যখন T2 টেম্পারেচারে আছে, T2 গ্রেটার দ্যান T1, তখন কি হচ্ছে পজিশন অফ দ্য পিক দেখো বাঁ দিক থেকে ডান দিকে সরে গেছে। এই যে সি মোস্ট প্রবাবল যদি এখন এইটা আগে এটা ছিল, এখন যে সি মোস্ট প্রবাবল নতুন এলো সি মোস্ট প্রবাবল প্রাইম, সেটা বাঁ দিক থেকে ডান দিকে সরে গেছে। আর হাইট অফ দ্য পিক কি হয়েছে দেখো, হাইট অফ দ্য পিক, এই হাইট অফ দ্য পিক যদি দেখো, হাইট অফ দ্য পিক কিন্তু তুমি দেখো কমে গেছে। পজিশন অফ দ্য পিক বেড়ে গেল, অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিডটা বেড়ে গেল, কিন্তু হাইট অফ দ্য পিক কমে গেল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, যেটা ইকুয়াল টু 1, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে T1 টেম্পারেচারেও এরিয়া আন্ডার দ্য কার্ভ যা হবে, T2 টেম্পারেচার এরিয়া অফ দ্য কার্ভ হচ্ছে তোমার একই থাকবে। তাহলে উইথ ইনক্রিজিং টেম্পারেচার পজিশন অফ দ্য পিক শিফট টু হায়ার এনার্জি, height of the peak decreases, height of the peak decreases, but the area under the curve which represents total probability যেটা equal to 1 remains the same। এবং এখান থেকে তুমি টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি করো, তাহলে পরিষ্কার দেখো ছবিটা তো আরো ফ্ল্যাট হচ্ছে, তাহলে সেটা আস্তে আস্তে এপসাইলন অ্যালং দ্য এপসাইলন অ্যাক্সিস হয়ে যাবে। আর যখন টেম্পারেচার আস্তে আস্তে জিরো করবে, সেটা তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর রয়ে যাবে। টেম্পারেচার যখন জিরো করবে, সব পার্টিকেলগুলি তোমার জিরো কাইনেটিক এনার্জিতে থাকবে, সেখানে এখানেই পিকটা থাকবে। আর টেম্পারেচার যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন হচ্ছে স্পিডগুলো জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যা খুশি হতে পারে কাইনেটিক এনার্জিগুলো, সেই জন্য সেটা অ্যালং দ্য এপসাইলন অ্যাক্সিস সে ওরিয়েন্টেড হয়ে যাবে। তো দেখো, তাহলে এই যে আমি এইখান থেকে যে কাজটাকে করলাম, যে তোমার মোস্ট প্রবাবল এনার্জি বের করলাম, তার ডেরিভেশনটা, সেইটাকে হাফ এম সি মোস্ট প্রবাবল স্কোয়ার দিয়ে করা যাবে না, সেই কমেন্টটাকে করা, হাইট অফ দ্য পিকটাকে বের করা, তাহলে পজিশন অফ দ্য পিক আর হাইট অফ দ্য পিক অর্থাৎ মোস্ট প্রবাবল এনার্জি আর হচ্ছে হাইটটা, এই দুটো থেকে টেম্পারেচার চেঞ্জ করলে ছবির নেচারটা কেমন করে চেঞ্জ হবে সেটা আমি বললাম। দেখ, এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছ? কি হলো? টি ইনফিনিটি আর টি ওই 0 দেখো টি যদি এই তো টেম্পারেচার T1 এ এটা T2 তে এটা, তাই তো, যেখানে T2 টা গ্রেটার দেন T1, এবার টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, তাহলে কি হবে, বাড়ালে কি হবে, এই হাইটটা তো কমছে 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 কমে কমে কি হবে, এটা আস্তে আস্তে এপসাইলন বরাবর চলে যেতে চাইবে, তাই না? মানে দুটো ডিফারেন্ট টেম্পারেচার ছবি এঁকেছো, দেখো না, এই যে T1 টেম্পারেচার এটা, T2 টেম্পারেচার এটা, T1 এর থেকে T2 তো ফ্ল্যাট হচ্ছে ছবিটা। এবারে যদি টেম্পারেচারটা অনেকটা বেশি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়, তাহলে কি হবে, ফ্ল্যাট হতে 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 সেটা একদম এপসাইলনের বরাবর হয়ে যাবে। ঠিক আছে, এটা এপসাইলন বরাবর হয়ে যাবে। ঠিক আছে, আর এবারে যদি তুমি T2 থেকে T1 এ যাও, T2 থেকে T1 টেম্পারেচার কমছে, তাহলে কি হচ্ছে, হাইটটা বাড়ছে, এটা আরো শ্যালো হচ্ছে, মানে যেটা আগে ফ্ল্যাট ছিল এখন দেখো আরেকটুখানি এই দিকটা এইরকম, মানে এইটা থেকে এই ছবিটা হচ্ছে। তাহলে এবার তুমি টেম্পারেচারটা আস্তে আস্তে কমাতে থাকো, তাহলে আস্তে আস্তে কি হবে, সেটা একদম এই মানে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হয়ে যেতে চাইবে।
এবারে কিছু অঙ্ক জাস্ট করা তোমার, যে ডেরিভেশনগুলো এই টাইপের অঙ্ক আমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মাতে অনেকগুলো করিয়েছি, ঠিক সেই রকম করেই ব্যাপারটাকে করা, যে প্রথমে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করা। আর এখানে তো তোমার দুটো জায়গা মূলত মনে রাখতে হয়। একটা হচ্ছে যে যখন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করবে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এখানে এনার্জিটা 0 থেকে ইনফিনিটি বলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি হলো, যার অ্যাভারেজ বের করবো সেটা ইন্টু তার প্রবাবিলিটি, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই পিই ডিই, এই হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা। আর এবারে পিডি সেটা ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 3 ডাইমেনশন, সেখান থেকে তুমি বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে তারপর তোমাকে অঙ্কটাকে করতে হবে। আচ্ছা, অঙ্কটা করতে গেলে তুমি দেখতে পাবে যে এই টাইপের কিছু ইন্টিগ্রেশন তোমার আসবে। আচ্ছা, এই ধরনের ইন্টিগ্রেশনগুলো তুমি কি করে ম্যানেজ করবে? দেখো, ইন্টিগ্রেশনগুলো ম্যানেজ করার জন্য তোমাকে, এটা আমি আগে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে তোমাকে এইটুকু মনে রাখতে হবে যে এই গামা এনটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার -x dx, মানে এই টাইপের যদি কোনো ইন্টিগ্রেশন থাকে সেটা গামা এন বলে। আর গামা এন প্লাস ওয়ানটা হচ্ছে এন গামা এন হয়, এটা হচ্ছে রেকারসন রিলেশন। এইটা তোমার এন ফ্যাক্টোরিয়ালের সঙ্গে সমান হয়ে যাবে হোয়েন এন ইজ পজিটিভ ইন্টিজার, এটা। আর হচ্ছে গামা ওয়ানের ভ্যালু 1 হয়, আর গামা হাফের ভ্যালু √π হয়। তাহলে এই ইনফরমেশনটা যদি তুমি জানো এইটুকু, তাহলে দেখবে এইখানে ইন্টিগ্রেশনগুলো তুমি কষতে পারবে। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে তুমি এই ধরনের ইন্টিগ্রেশন কষেছো, এখানেও কিন্তু ইন্টিগ্রেশনগুলো তুমি কষতে পারবে। তাহলে এবারে দেখো, এইখানে যখন তুমি ইন্টিগ্রেশনগুলো কষছো, তাই এরকম একটা জায়গায় ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার -e/kt ইন্টু ডিই। তাহলে এই যে ফর্মটাকে এই ফর্মে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে না, এক্সপোনেনশিয়ালের মাথায় হচ্ছে জাস্ট -x আছে, সেখানে e/kt-টাকে তুমি x ধরে নাও, যে e/kt-টাকে x ধরে নাও। তা e/kt x ধরে নিলে ইটা হয়ে যাচ্ছে kt ইন্টু x, আর ডিটা হয়ে যাচ্ছে kt ইন্টু dx। আর ই যখন 0 x 0, ই যখন ইনফিনিটি x ইনফিনিটি। তার মানে দেখো, এই যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটাকে তুমি পুরোটাই এক্স এর টার্মসে নিয়ে চলে গেলে। আচ্ছা, এক্স এর টার্মসে নিয়ে চলে যাওয়ার পরে আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে, দেখো এই যে কেটি পার্টগুলো যদি বাইরে বের করে দাও, এই যে কেটি যে পার্টগুলো আছে, তোমার কেটি টু দি পাওয়ার 3/2 কেটি, এই যে পার্টগুলো তোমার আছে, হ্যাঁ, এই যে কেটি টু দি পাওয়ার 3/2 কেটি, এগুলো যদি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও, আলটিমেটলি থাকে কত, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার -x দিয়ে। আর এবারে x টু দি পাওয়ার 3/2টাকে তুমি লিখছো, এখানে কিন্তু x টু দি পাওয়ার n-1 হিসেবে আছে, তাহলে এটাকে লিখতো 3/2টাকে x টু দি পাওয়ার 5/2 -1 ই টু দি পাওয়ার -x dx। এবারে এই যে পার্টিকুলার জায়গাটা দেখো, এইটা হচ্ছে একদম গামা ফাংশনের ফর্মে পড়ে গেছে। কি সেটা দেখো, এখানে এনটা হচ্ছে 5/2, তাহলে এটা হয়ে গেল গামা 5/2। আর গামা 5/2 এই রেকারসন রিলেশন যদি ব্যবহার করো, গামা 5/2 মানে হচ্ছে তোমার 3/2 গামা 3/2, আর গামা 3/2 মানে হাফ গামা হাফ, তাহলে এখানে 3/2 হলো, 1/2 হলো, আর হচ্ছে শেষে গামা হাফ হলো, গামা হাফের ভ্যালু √π আমি বসিয়ে দিলাম, বসিয়ে সিম্পলিফাই করলাম, উত্তর তোমার 3-এর দিকে কেটে বেরিয়ে গেল। এবং যেটা ইম্পর্টেন্ট, দেখো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থেকেও তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করা যায়, আর এখান থেকে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করা যায়, দুটো এক্স্যাক্টলি একই বের। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কেমন করে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির এই ডেরিভেশনটাকে করতে হবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন বের করবে, তার ডেরিভেশনটাকে কেমন করে করতে হবে। তার জন্য যেটা বললাম, একদম প্রথম লাইনটাকে মাথায় রাখবে যে কেমন করে অ্যাভারেজ বের করে, কেমন করে যে অ্যাভারেজ বের করে যে ফর্মুলা যেটা, সেটাকে তুমি মাথায় রাখবে প্রথমে এটা। তারপরে এই যখন ইন্টিগ্রেশনটা করার সময় আসবে, যদি 0 থেকে ইনফিনিটি হয়, তাহলে তোমাকে ওই গামা ফাংশনের ফর্মে আনতে হবে। গামা ফাংশনের ফর্মে আনার জন্য অনেক সময় ফর্মুলা মুখস্থ করে লোকে করে দেয়, তা আমার দরকার নেই। গামা ফাংশনের ফর্মে তুমি নিয়ে চলে এসো, নিয়ে তারপরে তুমি ইন্টিগ্রেশনটাকে করে দাও। ঠিক আছে, বোঝা গেল কেমন করে হচ্ছে? ঠিক আছে, মানে এই ধরনের ডেরিভেশন আমরা আগের দিনেও, মানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন অনেকগুলো করতে হয়েছে, সেখানে এখানে এগুলো খুব কুইকলি করে নিতে হবে।
আচ্ছা, সিমিলারলি একই রকম ভাবে ই স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করলে শুধু প্রথম লাইনটা পাল্টালো, যদি ই স্কোয়ারের অ্যাভারেজ করছে তাহলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই স্কোয়ার পিই ডিই হলো। মানে আগে যেটা ছিল ই এর অ্যাভারেজ বলে এখানে ই ছিল, এখানে ই স্কোয়ার অ্যাভারেজ বলে ই স্কোয়ার হলো। এবার এক্স্যাক্টলি একই রকম ভাবে তুমি এগোলে এটা বেরোবে যে 15/4 কে স্কোয়ার টি স্কোয়ার, একদম একরকম করে তুমি এগোবে আর করে এইটা হয়ে যায়। মানে অঙ্কটা একদম একরকম, ওই গামা ফাংশনকে কাজে লাগবে। আচ্ছা, এবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই ডেফিনেশন হচ্ছে রুট ওভার অফ ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার। তাহলে ই স্কোয়ার অ্যাভারেজের ভ্যালু বের করেছি, ই অ্যাভারেজের ভ্যালু বের করেছি, এগুলো বসিয়ে দিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি সেটা হচ্ছে এইটা। আর তার সঙ্গে যদি তোমাকে ভ্যারিয়েন্স বের করতে হয়, ভ্যারিয়েন্স ইন এনার্জি সেটা হচ্ছে সিগমা ই তার স্কোয়ার হয়, যেটা বেসিক্যালি ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার হবে। সেটাই পার্টিকুলার কেসে করলে কত বেরোবে, তোমার এটা 3/2 কেটে বেরিয়ে যাবে। 3/2 কেটি তার স্কোয়ার হয়ে যাবে। মানে এর স্কোয়ার রুট তো ভ্যারিয়েন্স ইন এনার্জি, তার স্কোয়ার রুট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছো, ভ্যারিয়েন্স তুমি এইভাবে বের করে ফেলতে পারছো। ঠিক আছে, তাহলে এই যে দুটো ডেরিভেশন হলো এবং সেই ডেরিভেশন থেকে যে রেজাল্টটা পাচ্ছ সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি বের করা বা ভ্যারিয়েন্স ইন এনার্জি বের করা, সেই পর্যন্ত পরিষ্কার তো, কোনো অসুবিধা নেই? ঠিক আছে, কি কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে, পেজটা একবার উল্টা দেখো এর আগেরটা এর আগেরটা। লেখার দরকার নেই, আমি বলছি বুঝে নাও, কারণ আমি এটাতে দিয়ে দেবো। স্যার বলছি এখানে এই পাই যেটা আছে না 2 পাই এর সাথে যেটা 1 বাই পাই কেটি 3/2 এর সাথে 2 পাইটা কাটছে। কেন এইখানে বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর এবারে যেটা এটা মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, এটা অল্টারনেট ইয়ারে প্রায় পরীক্ষায় পড়ে, যে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। ঠিক আছে, এইটা তো দেখো সেখানে হচ্ছে তুমি এই এই প্রথম কথা হচ্ছে যে এই ধরনের একটা জিনিস আমি বের করতে চাইছি কেন। মানে প্রথম কথা যেটা হচ্ছে যে ম্যাক্সওয়েল এই যে এনআইকে ডিস্ট্রিবিউশন অনুযায়ী দেখো, মানে এমনি যেটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে পড়েছিলাম যে গ্যাস মলিকুলগুলো স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, আর কাইনেটিক এনার্জি কিন্তু হাফ এম সি স্কয়ার, তাহলে স্পিড যদি যা খুশি হতে পারে এনার্জিও যা খুশি হতে পারে। আর এবারে এনার্জি যদি যা খুশি হতে পারে তাহলে তোমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো এনার্জি থাকতে পারে। এবার আমি একটা প্রশ্ন জাস্ট করছি যে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। হ্যাঁ, তোমার মানে একটা একটা পার্টিকুলার এনার্জি যদি এপসাইলন প্রাইম তুমি ধরে নাও, একটা পার্টিকুলার এনার্জি, তাহলে কতগুলো মলিকুলস আছে বা প্রবাবিলিটি কতটা বা ফ্র্যাকশন কতটা তার এনার্জিটা এপসাইলন প্রাইমের থেকে বেশি, সমান বা তার থেকে বেশি। মানে এরকম ধরো বললাম যে ভারতের লোকজনের ডেলি রোজগার হচ্ছে মানে 0 টাকা থেকে 5 কোটি টাকা যা খুশি হতে পারে। আমি বললাম যে একটা ধরো বিলো পভার্টি লাইন আর অ্যাভাব পভার্টি লাইন ঠিক করার জন্য বলা হলো যে ভারতে যে লোকজন আছে কাদের রোজগার হচ্ছে পার ডে 600 টাকার বেশি। হ্যাঁ, তাহলে এই 600 টাকার বেশি, এই যে সংখ্যাটা একটা পার্টিকুলার ভ্যালু তার থেকে বেশি, ঠিক এখানে একই রকম ভাবে একটা পার্টিকুলার এখানে কি তার থেকে বেশি এনার্জিতে মলিকুলকে থাকার সম্ভাবনা বা ফ্র্যাকশনটা কতটা। আচ্ছা, এইটার জন্য তুমি এটা কেন দরকার, দরকার তুমি যদি কেমিক্যাল কাইনেটিক্স দেখো তাহলে তুমি দেখেছো যে রিয়াকশন থেকে প্রোডাক্ট যেতে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হয়, তাই তো? এই যে এটা যদি ট্রানজিশন স্টেট হয় তাহলে রিয়াকশন থেকে ট্রানজিশন স্টেট এনার্জি ডিফারেন্স তাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি। আর এবারে যে কোনো রিয়াক্টর মলিকুল তো প্রোডাক্টে যায় না, কোন রিয়াক্টর মলিকুলগুলো প্রোডাক্টে যায় না, সেই সমস্ত রিয়াক্টর মলিকুলগুলি প্রোডাক্টে যাবে যা যেখানে রিয়াক্টর মলিকুলগুলো এনার্জিটা এই যে তোমার এই যে এনার্জিটা যেটাকে বলা হয়
তোমার অ্যাক্টিভেশন এনার্জি সেই অ্যাক্টিভেশন এনার্জি বা তার থেকে বেশি। ঠিক আছে, তাহলে যেটা ইম্পর্টেন্ট যে যে সেই সমস্ত রিঅ্যাক্টর মলিকিউল কি প্রোডাক্টে যাবে যাদের এনার্জিটা তোমার এই অ্যাক্টিভেশন এনার্জি বা তার থেকে বেশি, এইটা। তাহলে দেখো, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে তুমি যদি এই কলিশন থিওরি থেকে বা এই ধরনের থিওরি থেকে তুমি যদি রিঅ্যাকশনের রেট বের করতে চাও, তাহলে তোমাকে সেই সমস্ত মলিকুলগুলো বা ফ্র্যাকশন অফ মলিকুলস বের করতে হবে যাদের এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জি বা তার থেকে বেশি। ঠিক সেরকম পারপাসেই হচ্ছে আমি এরকম একটা এক্সপ্রেশন বের করতে চাইছি যে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন ভ্যালু এপসাইলন প্রাইম। আচ্ছা, ম্যাথামেটিক্যালি সেটা কি হবে না, ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন, মানে পিইডিটা যদি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে, তাহলে সেটা টোটাল প্রবাবিলিটি 1 বেরিয়ে যেত, কারণ এনার্জিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আমি তার বদলে এখানে কি করলাম না, এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি এর মধ্যে তোমার প্রবাবিলিটিটা কতটা সেটাকে তুমি এফ এপসাইলন প্রাইম লিখছো বা এন এপসাইলন প্রাইম বা এন লিখছো। এখানে এন এপসাইলন প্রাইমটা হচ্ছে নাম্বার অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম, আর এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশন হয়ে গেল বা প্রবাবিলিটি বেরিয়ে গেল, তার এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। তার মানে তুমি যদি এই যে পিই ভার্সেস ই প্লটটাকে মাথায় রাখো, তাহলে ছবিটা তো এরকম দেখতে হয়। এবার একটা সার্টেন এনার্জি আমি বললাম এপসাইলন প্রাইম, সেটা হচ্ছে এইটা, এর থেকে বেশি এনার্জিতে কতগুলো মলিকুল আছে, অর্থাৎ ডান দিকে যে এরিয়াটা, এই ডান দিকের এরিয়াটা বেসিক্যালি আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সেইটার জন্য আমাকে একটু অঙ্ক কষতে হবে। তাহলে তাহলে বোঝার চেষ্টা করো যে এখন আমি ক্যালকুলেট করতে চলেছি যে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন ভ্যালু এপসাইলন প্রাইম। এটা কেন দরকার পড়ছে সেটা দেখো, রিঅ্যাকশনের রেট যদি বুঝতে হয় তাহলে তোমাকে ফ্র্যাকশন অফ মলিকুল, ফ্র্যাকশন অফ রিঅ্যাক্টর মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাক্টিভেশন এনার্জি, সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সেই কনটেক্সটেই আমরা এক্ষেত্রে ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম থেকে বের করছি। ম্যাথামেটিক্যালি তুমি সেই ফ্র্যাকশনটা হবে এইটা, ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন। আর গ্রাফিক্যালি সেটা হবে হচ্ছে, যদি ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে দেখো, তাহলে এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি পর্যন্ত এর মধ্যে ফ্র্যাকশনটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, চলো এবার এই অঙ্কটাকে কষবো। তাহলে দেখো, তাহলে এফ এপসাইলন প্রাইম বা এন এপসাইলন প্রাইম, এনটা কত হবে, তুমি এইখানে এই যে পি এপসাইলন ডি এপসাইলন, সেটা ম্যাক্সওয়েল থ্রি ডাইমেনশনে যে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন সেখান থেকে বসিয়ে দাও। বসিয়ে দিলে এই 2 পাই 1/পাই কেটে টু দি পাওয়ার 3/2 সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন এপসাইলন প্রাইম টু ইনফিনিটি রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু ডি এপসাইলন, এটা বেরোলো। আচ্ছা, এবারে সমস্যা সেটা হচ্ছে, দেখো এর আগে পর্যন্ত যে ইন্টিগ্রেশনগুলো আমাকে করতে হয়েছে প্রত্যেক ক্ষেত্রে লিমিটটা ছিল 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, লিমিটটা 0 থেকে ইনফিনিটি হওয়ার জন্য ওটা আমি গামা ফাংশনের ফর্মে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন লিমিটটা 0 থেকে ইনফিনিটি নয়, বরং এপসাইলন প্রাইম টু ইনফিনিটি। তাহলে যদি সেরকম হয় তখন আর গামা ফাংশন দিয়ে হবে না, তখন একটা পার্টিকুলার ফর্মে তোমাকে ইকুয়েশনটাকে ফেলতে হয়, যাকে বলে এরার ফাংশন বা কোএরার ফাংশন। তাহলে এরার ফাংশন বা কোএরার ফাংশন জিনিসটা একটুখানি প্রথমে বুঝে নাও যে এরার ফাংশন বা কোএরার ফাংশন জিনিসটা কি। আচ্ছা, সেটা বোঝার জন্য প্রথমে এই জিনিসটা দেখো, তাহলে যদি ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এই জিনিসটা তোমাকে ক্যালকুলেট করতে দিত, এখন যেহেতু 0 থেকে ইনফিনিটি, তুমি এটা কিন্তু গামা ফাংশন দিয়ে করতে পারতে। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরো, জেড ধরো তুমি গামা ফাংশনের ফর্মে পড়ে গেছে এবং তার উত্তর বেরোবে √π/2, মানে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরো, জেড ধরে তুমি পুরো গামা ফাংশনের ফর্মে নিয়ে এসো, করে গামা হাফ বেরোবে এখানে, করে উত্তরটা বেরোবে √π/2। এই অঙ্কটা তুমি কষতে পারবে, গামা ফাংশন যেহেতু তোমাকে শিখিয়ে দিয়েছি, এই অঙ্কটা তুমি কষতে পারবে, বাড়িতে কষবে, কষে দেখবে একদম এই তো 2-3টে স্টেপ যা করে √π/2 বেরোবে। এবারে এইটা যদি বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে 2/√π ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটা 1 হয়ে গেল। তাহলে এইটা এক্স্যাক্টলি কষতে পারা যায়। এবং তুমি যদি এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে ধরো 2/√π ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে যদি প্লট আঁকো 0 টু ইনফিনিটি পর্যন্ত, তাহলে ছবিটা এরকম দেখতে, মানে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন 1 ডাইমেনশন সেরকম দেখতে, শুধু বাঁ দিকটা নেই ডান দিকটা আছে, কারণ ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে হচ্ছে শুধুমাত্র 0 থেকে ইনফিনিটি বলে তোমাকে এই ডান দিকের এই ছবিটা হলো। তাহলে এবারে দেখো, তুমি জানো যে ইন্টিগ্রেশনের যে জিওমেট্রিক মানে ধরো এরকম যদি থাকতো ইন্টিগ্রাল y dx একটা সার্টেন ভ্যালু a থেকে b যদি হয়,
সেটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে একটা এরিয়া রিপ্রেজেন্ট করে, যেটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স লাইনটা হবে, এক্স অ্যাক্সিস হবে, এক্স ইকুয়াল টু এ লাইন এবং y ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু বি লাইন। তার মধ্যে এরিয়া রিপ্রেজেন্ট করে। ধরো আমি যদি এইটার ছবিটা এরকম দেখতে হয়, এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি y ইকুয়াল টু এফ এক্স হয়, এদিকে এক্স প্লট হচ্ছে, এদিকে ওয়াই প্লট হচ্ছে, তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি? এই এরিয়াটা হচ্ছে ইন্টিগ্রাল এ টু বি ওয়াই দিয়ে। তাহলে খেয়াল করে দেখো, এই 2/√পাইটা কিন্তু ভেতরে ঢুকিয়ে দাও, ওয়াই এর জায়গায় যদি 2π√π ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখো, ভার্সেস এর যদি প্লট করো, ছবিটা যদি এরকম দেখতে হয়, তাহলে তার আন্ডারে যে এরিয়াটা, সেটাই হচ্ছে এই পুরো জিনিসটা, এবং সেটা কত হবে? 1। ঠিক আছে? তাহলে এইটুকু বুঝতে পারলে, যেটা আমি বললাম যে এইটুকু দেখো, যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে সেই ইন্টিগ্রেশনটা গামা ফাংশন দিয়ে বের করতে পারবে, সেটা √π/2 হবে। এটা এদিকে গুণ হয়ে গেলে 2/√π ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা হলো, সেটা বেসিক্যালি 1 হলো। এবারে গ্রাফিক্যালি হচ্ছে, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর 2/√π ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লট করো, আর এক্স অ্যাক্সিস বরাবর তুমি এক্স কে প্লট করো, তাহলে এই যে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ এই কার্ভের আন্ডারে যে টোটাল এরিয়াটা, সেইটা হচ্ছে তোমার 1 হচ্ছে, যেটা তোমার এইটা তার ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, আর এবারে দেখো, ধরো তুমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত করছো না, এই যে ইন্টিগ্রেশনটা 0 থেকে ইনফিনিটি আছে তা না করে তুমি করছো 0 থেকে জেড পর্যন্ত, তাহলে এইটা হচ্ছে জেড ভ্যালু। তুমি এই ইন্টিগ্রেশনটা, যেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত না করে তুমি করছো কত, এই যে এইটা হচ্ছে তোমার জেড ভ্যালু, এটা হচ্ছে জেড ভ্যালু। তো 0 থেকে জেড পর্যন্ত ইন্টিগ্রেট করছো, তাহলে কি হবে? এই এরিয়াটা হবে, এই যে এইটা, সেটা সাডেনলি 1 নয়। তাহলে 2/√π ইন্টিগ্রাল 0 থেকে জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটা হচ্ছে এই যে এই দিকের এরিয়াটা তোমার রিপ্রেজেন্ট করছে, যে জেড, যেটা জেডের বাঁ দিকের এরিয়াটা রিপ্রেজেন্ট করছে, এবং সেটা 1 নয়। তখন একে বলা হচ্ছে এরার ফাংশন, মানে ইআর এফ জেড সিম্বলিক্যালি লেখা হচ্ছে, যেটা বলে, এটাকে বলে এরার ফাংশন। তাহলে আগে যেমন গামা ফাংশন ছিল, এটা হচ্ছে এরার ফাংশন। তাহলে এরার ফাংশন বাই ডেফিনেশন কত হলো? ইআর এফ জেডটা হচ্ছে 2/√π ইন্টিগ্রাল 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর পরের যে পার্টটা, জেড থেকে ইনফিনিটি যে পার্টটা, এই যে জেড থেকে যে ইনফিনিটি পার্টটা, সেইটাকে বলা হচ্ছে 2/√π ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি টু মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, এটাকে বলা হয় কোএরর ফাংশন। এটা হচ্ছে কোএরর ফাংশন। তাহলে দেখো, তাহলে এই 2/√π ইন্টিগ্রাল 0 থেকে জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটাকে বলা এরার ফাংশন অফ জেড। আর 2/√π ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, একেবারে কমপ্লিমেন্টারি এরার ফাংশন বা কোএরর ফাংশন। পরিষ্কার দেখো, এই দুটোকে তুমি যোগ করে ফেলো, 2/√π ইন্টিগ্রাল 0 টু জেড, আর এখানে জেড টু ইনফিনিটি, তাহলে এইটা বেরিয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার 1। তাহলে এরার ফাংশন অফ জেড প্লাস কোএরর ফাংশন অফ জেড, সেটা মিলে তোমার 1 হয়। এইটা। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, তুমি যখন এরার ফাংশন দেখছো, যদি এরার ফাংশন অফ 0 যদি বলো, তার মানে কি, এই যে এইখানে 0 থেকে জেড পর্যন্ত ইন্টিগ্রেট করেছো, এই জেডটা যদি 0 হয়ে যায়, তাহলে এরিয়াটা কত হবে? 0 হবে। এরার ফাংশন অফ 0 হচ্ছে 0। আর কোএরর ফাংশন যদি জেডটাতে 0 থেকে স্টার্ট করে, তাহলে পুরো এরিয়াটাই রিপ্রেজেন্ট করে ফেললো, তাহলে তোমার কোএরর ফাংশন অফ 0 সেটা 1 হয়ে গেল। আর এরার ফাংশন অফ ইনফিনিটি, অর্থাৎ জেডটা যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে পুরোটাই কভার হয়ে গেল, মানে এইটা হয়ে গেল, তখন 1 দিয়ে দিল। আর এরার ফাংশন বা কোএরর ফাংশন যদি 1 হয়ে গেছে, তাহলে কোএরর ফাংশন অফ ইনফিনিটি কত? 0 হয়ে গেল। তাহলে এইটুকু ব্যাকগ্রাউন্ড তোমাকে তৈরি করতে হলো, যে ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখো, তোমাকে এরার ফাংশন এবং কোএরর ফাংশন বলতে কি বুঝছো, তার ডেফিনেশন থেকে সেটা পরিষ্কার, যে 2/√π ইন্টিগ্রাল 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, এটাকে বলা হয় এরার ফাংশন। আর 2/√π ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, তাকে বলা হয় কোএরর ফাংশন। এরার ফাংশন এবং কোএরর ফাংশনের যোগফল 1 হয়। আর যদি তোমার জেডটা এখানে 0 হয়ে গেছে, তাহলে এরার ফাংশনটা 0 হয়, কিন্তু কোএরর ফাংশনটা 1 হয়। আর জেডটা যদি ইনফিনিটি হয়ে যায়, এরার ফাংশনটা 1 হয়, কিন্তু কোএরর ফাংশনটা তোমার 0 হয়। তাহলে এইটুকু অ্যাডিশনাল ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমার তৈরি করে দিলাম। যেমন ওখানে গামা ফাংশন আগে আলোচনা করেছে, যেমন এরার ফাংশন এবং কোএরর ফাংশন, এই দুটো এখানে আমি আলোচনা করে দিলাম। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই অঙ্কটা পরিষ্কার? হ্যালো? হ্যাঁ, এবারে দেখো, তাহলে এখন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি যে অঙ্কটাকে করতে চাচ্ছিলাম,
সেই অঙ্কটা, এই যে অঙ্কটা আমি করতে চেয়েছিলাম, এটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি নয়, একটা একটা ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি। দেখো এই ফাইনাইট ভ্যালু থেকে যদি ইনফিনিটি হয়, এখানে দেখালাম এই যে ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি হলে এটা কোয়েরার ফাংশনের ফর্মে আসবে। এই যে কোয়েরার ফাংশনের ফর্মে আসবে, সেই জন্য আমাকে কোয়েরার ফাংশনের ফর্মে নিয়ে যেতে হবে। আর কোয়েরার ফাংশনে নিয়ে যেতে গেলে এই এর পাওয়ারটা হচ্ছে তোমার মাইনাস এক্স স্কোয়ার হয়। তাহলে আমাকে এখানে সেই কাজটাকে করতে হবে যে এই যে এর পাওয়ার যেটা এপসাইলন বাই কেডি রেখে সেটাকে এক্স স্কোয়ার করতে হবে। তাহলে তুমি যদি কোয়েরার ফাংশনের ফর্মে নিতে চাও তাহলে এপসাইলন বাই কেটিকে তোমার এক্স স্কোয়ার ধরতে হবে। যদি গামা ফাংশনে যেতে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতো, অর্থাৎ এপসাইলন বাই কেটিকে তোমাকে এক্স ধরতে হতো। কিন্তু যখন তুমি এরার ফাংশন বা কোয়েরার ফাংশনের ফর্মে যাবে, সেই ফর্মটাকে আনার জন্য তোমাকে এপসাইলন বাই কেটিকে এক্স স্কোয়ার ধরতে হবে। তো ভালো, এপসাইলন বাই কেটি যদি এক্স স্কোয়ার হয়, এপসাইলন কেটি ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল, ডি এপসাইলন হচ্ছে 2 কেটি এক্স ইন্টু ডিএক্স হয়ে গেল। আর এপসাইলন যদি তোমার এতে এখানে লিমিটটা হচ্ছে এপসাইলন প্রাইম টু ইনফিনিটি আছে, তাহলে এপসাইলন যখন এপসাইলন প্রাইম, এইখান থেকে তুমি এক্সটাকে বের করে নিলে রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি। আর যখন তোমার এপসাইলনটা হচ্ছে ইনফিনিটি, এই যে ইনফিনিটি উপরে আছে, তখন করসপন্ডিং এক্সটা হচ্ছে ইনফিনিটি। তাহলে লিমিটটা তার মতো করে চেঞ্জ হবে। তাহলে এবার আমি এই যে এক্সপ্রেশনটা, সেইটাতে যেটা এপসাইলন টার্মস ছিল এক্স এর টার্মসে নিয়ে চলে যাচ্ছে। 2 পাই 1 ওভার পাই কেটে 3/2 যেমন আছে আছে। ইন্টিগ্রাল লিমিটটা যেখানে এপসাইলন টার্মসে থাকলে এপসাইলন প্রাইম টু ইনফিনিটি হতো, এখন সেটা হয়ে গেছে রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি, রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি থেকে ইনফিনিটি। আর তারপরে যেটা আছে তোমার রুট ওভার অফ এপসাইলন মানে হচ্ছে রুট ওভার অফ এপসাইলন মানে হচ্ছে রুট ওভার অফ কেটি ইন্টু এক্স। এখান থেকে এপসাইলন যদি কেটি ইন্টু এক্স স্কোয়ার হয়, রুট ওভার এপসাইলন হচ্ছে রুট ওভার অফ কেটি ইন্টু এক্স। এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো, তাহলে এপসাইলন বাই কেটিকে তুমি এক্স স্কোয়ার ধরেছো। আর ডি এপসাইলনের জায়গায় 2 কেটি এক্স ইন্টু ডিএক্স হয়ে গেল। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, অনেক কিছু কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে গিয়ে থাকতে হচ্ছে 2/√π ইন্টিগ্রাল রুট ওভার এপসাইলন প্রাইম টু কেটি থেকে ইনফিনিটি 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা হলো। আচ্ছা, এবারে এইটাকে দেখো, তুমি খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করো যে এই যে ইন্টিগ্রাল মানে লিমিটটা তো পরে বলছি, যে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স তুমি লিখতে পারো মাইনাস এক্স ইন্টু ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেমন করে দেখো, ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x ইন্টু ডিএক্স। মানে এটা যদি লেখো ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হতো, মানে এটা মানে কি ডি ডিএক্স ইন্টু ডিএক্স। ডিএক্সটা যেমন আছে আছে, ডি ডিএক্স অফ এটা কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x ইন্টু ডিএক্স। এটা কত হলো? তাহলে এটা দেখো তুমি এবারে এইখানে যদি তুমি একটা এক্স গুণ করে দাও, এক্স ইন্টু ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হলো? মাইনাস 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা তাহলে এবারে দেখো আমি এখানে তাই করছি। তাহলে এখানে যদি এই বা এটা উল্টো করতে পারে, এটাকে মাইনাস করে এটাকে প্লাস করে দাও, তাহলে দেখো এখানে যেটা ছিল 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে তুমি লিখতে পারো মাইনাস এক্স ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করো, তাহলে এইখানে যেটা হলো ইন্টিগ্রাল রুট ওভার অফ এপসাইলন প্রাইম টু কেটি টু ইনফিনিটি 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই যে পার্টটা, মানে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সঙ্গে সমান হয়ে যাচ্ছে। সেই জন্য আমি এই যে পার্টটা 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে আমি চাইলে মাইনাস মাইনাস সাইনটা আগে করে দিয়েছি ইন্টু এক্স ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে আমি লিখতে পারছি। দেখো এই পর্যন্ত পরিষ্কার। এখন পর্যন্ত যেটা করেছি, মানে আমি যেটা করলাম, দেখো অঙ্কটার দিকে খেয়াল রাখো যে আমি প্রথম কথা হচ্ছে এখানে যে সাবস্টিটিউশনটাকে করেছি, কারো মনে হতে পারে আমি এক্স স্কোয়ার দিয়ে সাবস্টিটিউশন করলাম কেন এক্স দিয়ে করলাম না। এক্স দিয়ে এর আগে সবসময় করে এসেছি, কারণ ইন্টেনশন ছিল একটা গামা ফাংশনে নিয়ে যাব। গামা ফাংশনে এক্সপোনেনশিয়ালের মাথায় হচ্ছে মাইনাস এক্সটাই থাকে, কিন্তু গামা ফাংশনের লিমিটটা 0 থেকে ইনফিনিটি হয়। কিন্তু এখন লিমিটটা হচ্ছে ফাইনাইট ভ্যালু থেকে ইনফিনিটি, তখন সেটা গামা ফাংশন দিয়ে আসবে না, এরার বা কোয়েরার ফাংশন দিয়ে আসবে। আর এরার বা কোয়েরার ফাংশন দিয়ে যদি তোমাকে আনতে হয়, তাহলে কিন্তু ওই এক্সপোনেনশিয়ালের মাথায় এক্স স্কোয়ার থাকে, সেই জন্য আমি এটাকে এক্স স্কোয়ার লিখে স্টার্ট করেছি, করলাম। তাহলে দেখো, তাহলে এই লিখলে তুমি লিখে এবারে এই জায়গায় এসে পৌঁছালে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তুমি এখান থেকে দেখতে পেলে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে মাইনাস এক্স ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ভাবে লিখতে পারা যায়, সেটা আমি লিখেছি। ঠিক আছে এই পর্যন্ত?
আচ্ছা, এবারে ইন্টিগ্রেশনটা করবো বাই পার্টস। তাহলে ইন্টিগ্রেশনটা বাই পার্টস করার জন্য তুমি একটা জাস্ট একটা ফর্মুলা মাথায় রেখে দাও। এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা। তাহলে এই যে ইন্টিগ্রাল এ টু বি ইউ ভি ডিএক্স, সেটা মানে কথা ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স, তার লিমিটটা এ থেকে বি মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন করে পুরোটা ইন্টিগ্রেশন। তাহলে এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলা, যে ইন্টিগ্রাল এ টু বি ইউ ভি ডিএক্স মানে হচ্ছে ইউ ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স মাইনাস ইউ এর ডেরিভেটিভ ভি এর ইন্টিগ্রেশন করে পুরোটার ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে এবারে আমাদের পার্টিকুলার কেস আমাকে তো এই পার্টটাকে করতে হবে। এই যে এখানে কি আছে, এখানে দেখো এই পার্টটা আছে, এই পার্টটাকে আমাকে করতে হবে। এই পার্টটাকে করার জন্য তুমি এখানে মনে মনে ভাবো যে এইখানে যেটা ডিএক্স, এখানে এখানে যেমন ডিএক্স ছিল এই ইন্টিগ্রেশনে, এখানে ডি অফ কত আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার আছে, মানে এক্সটা এই ফর্মুলা থেকে একটা এক্স, সেটা আমাদের এক্সপ্রেশনে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে ইউ আর ভি আছে, কিন্তু এখানে তার বদলে শুধুমাত্র এক্স আছে। তাহলে ইউটাকে যদি তুমি এক্স বলো তাহলে ভিটাকে ওয়ান ধরতে হবে। তো আমি যখন এই ফর্মুলাটা ব্যবহার করবো, ইউ কোনটা ভি কোনটা এক্স কোনটা, আমাদের ফর্মুলাতে ইউটা হচ্ছে এক্স, ভিটা হচ্ছে ওয়ান, আর এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার ফর্মুলায় বসাচ্ছি, দেখো প্রথমটা ইউ ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স মানে ইন্টিগ্রাল ওয়ান ইন্টু ডিএক্স, এটা করলে কত হবে না ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার হয়ে গেল। মানে ওয়ানটা তো ওয়ানই, আর ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার হয়ে যাবে, মাইনাস ইউ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এখানে এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার রেসপেক্টে, তাই লিখেছি এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার। আর ইন্টিগ্রাল ভি ডিএক্সটা কি হবে, ইন্টিগ্রাল ভি ডিএক্সটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার হয়ে গেল, আর ডিএক্সটা কত হবে, ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার হয়ে গেল। দেখো ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার, ডি অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার কেটে গেল। এখানে তুমি লিমিটটাকে বসিয়ে দাও, ইনফিনিটি বসাও যদি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো মানে বাদ চলে গেল, তাহলে মাইনাস অফ এইটাকে বসাচ্ছে, তাহলে এইটাকে বসানো দাঁড়াচ্ছে টু বাই রুট পাই, এক্স এর জায়গায় রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি বসিয়ে দিলে রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হয়ে গেল। আর এখানে যে মাইনাস মাইনাস মধ্যে প্লাস হয়ে গেল, টু বাই রুট পাই হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে কত, রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার দিয়ে, কারণ এইটা কেটে যাবে। এবারে এই পার্টটা দেখো একদম পুরো গামা ফাংশনের ফর্মে চলে এসেছে। সরি এই ফর্মটা হচ্ছে তোমার কোয়েরার ফাংশনের ফর্মে চলে এসেছে। এই যে কোয়েরার ফাংশন যেটা আমি এখানে লিখে দিয়েছিলাম, যে টু বাই রুট পাই ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার দিয়ে, সেটা কোয়েরার ফাংশন অফ জেড। যে লোয়ার লিমিটটাই হচ্ছে তোমার এখানে জেড, তাহলে এখানে কি আছে, এখানে লোয়ার লিমিটটা হচ্ছে রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি, তাহলে এই পার্টটা হলো কোয়েরার ফাংশন অফ জেড বা কোয়েরার ফাংশন অফ রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি। তাহলে এই হচ্ছে আমার এক্সপ্রেশন বেরিয়ে গেল। তো দেখো কোথাও কিছু অসুবিধা হলো বুঝতে, মানে আমি কিছু ম্যাথামেটিক্যাল ট্রিক্স জাস্ট সিস্টেমেটিক্যালি ব্যবহার করি। এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস আমি জানি, তাহলে আমাদের কেসে ইন্টিগ্রেশন অফ পার্টসটা অ্যাজ ইট ইজ ব্যবহার করতে গেলে তোমাকে কি কি ধরতে হচ্ছে, ইউ এর জায়গায় এক্স ধরতে হচ্ছে, ভি এর জায়গায় ওয়ান ধরতে হচ্ছে, আর এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার ধরতে হচ্ছে। একদম এই পুরো ফর্মুলায় বসিয়েছি, বসিয়ে একটা জায়গায় আমার এসেছি, এসে যাওয়ার পরে এই যে বাঁ দিকেরটা তো বেরিয়ে গেছে, কিন্তু ডান দিকেটা একটা ইন্টিগ্রেশনের ফর্মই রয়ে গেছে, এটা বলে ইমপ্রপার ইন্টিগ্রেশন। সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে কোয়েরার ফাংশন অফ রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি। হলো? ঠিক আছে। আর এবারে দেখো এইখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আমি লিখেছিলাম যদি কোয়েরার ফাংশন অফ ইনফিনিটি তো জিরো হয়ে যায়, কোয়েরার ফাংশন অফ ইনফিনিটি জিরো হয়ে যায়, তাহলে যদি এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দ্যান কেটি হয়ে যায়, তাহলে এপসাইলন বাই কেটিটা টেন্ডস টু ইনফিনিটি ভাবতে পারো, তখন কোয়েরার ফাংশন অফ রুট ওভার অফ এপসাইলন বাই কেটিটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। তখন তোমার ফাইনাল এক্সপ্রেশনে এই পার্টটা তুমি বাদ দিয়ে দিতে পারবে। এই পার্টটা কখন বাদ দিয়ে দিতে পারবে, যখন এই পার্টটা যে টেন্ডস টু ইনফিনিটি, এই পার্টটা টেন্ডস টু ইনফিনিটি কখন, যখন এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দ্যান কেটি, আর তখন হচ্ছে এপসাইলন প্রাইম বাই কেটিটা তখন টেন্ডস টু তোমার ইনফিনিটি হয়ে যাবে। আর কোয়েরার ফাংশন অফ ইনফিনিটি কিন্তু জিরো হয়ে যায়, তাহলে কোয়েরার ফাংশন অফ এই পার্টটা টেন্ডস টু জিরো হয়ে যাচ্ছে, তখন যে এক্সপ্রেশনটা তখন এই জায়গায় এসে পৌঁছে যাচ্ছে। ওই জন্য দেখবে নিউমেরিক্যাল প্রবলেম যখন ক্যালকুলেট করতে দেয়, তখন এরকম কন্ডিশনটা বলে দেয় যে এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দ্যান কেটি। তাহলে এমনিতে তোমার ডেরিভেশন এই পুরোটাকেই করতে হবে, কিন্তু যদি তোমার এপসাইলন প্রাইমটা মাঝ গ্রেটার দ্যান কেটি বলে দেয়, তখন নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কোয়েরার ফাংশন পার্টটাকে বাদ দিয়ে এই টু বাই রুট পাই রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি
কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এইখান থেকে তোমাকে জিনিসটাকে বের করতে হবে। তাহলে এইটা বুঝতেই পারছো ম্যাথামেটিক্যালি এতক্ষণ পর্যন্ত যা যা করেছি তার মধ্যে মোস্ট ইনভলভ আর কি, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু খুব দেয়, ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড। এখানে তুমি ওই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলোকে বাদ দিয়ে বাকিটা কিন্তু পরীক্ষা তোমাকে লিখতে হবে। আচ্ছা, তাহলে যেটা আমি আলোচনা করলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে তো সমস্ত ফিচার আলোচনা করে দেওয়া হয়েছে, এবারে তোমার অ্যাপ্লিকেশন হিসেবে 2 ডাইমেনশন এবং 1 ডাইমেনশনে নিজে নিজে করে নেওয়া। হ্যাঁ, তাহলে এবারে তোমার এতে তোমার কি বলে 3 ডাইমেনশনে আমি যেমন করে যে যে জিনিসগুলো করেছি 2 ডাইমেনশন এবং 1 ডাইমেনশনে তোমাকে সেই সেই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, 2 ডাইমেনশন ওই একই রকম, এগুলো বেসিক্যালি প্রবলেম হিসেবে তোমাকে আমি দিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে দেখো যে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন 2 ডাইমেনশন সেটা আমার জানা ছিল, পিসিডিসিটা হচ্ছে তোমার এম ওভার কেটি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি, এটা হচ্ছে তোমার পিসিডিসিটা হবে। এবারে স্পিড ডিস্ট্রিবিউশন থেকে এনার্জি ডিস্ট্রিবিউশনে যেতে গেলে ইটা হয়ে যাচ্ছে হাফ এম সি স্কোয়ার, তাহলে ডিটা হয়ে যাচ্ছে এম সি ইন্টু ডিসি এটা। তাহলে ডিসিটা ওই একদম আগে যেমন 3 ডাইমেনশনে স্পিড থেকে এনার্জি ডিস্ট্রিবিউশন যেমন করে আমি গেছি ঠিক একই রকম ভাবে করে গেলাম, গেলে 2 ডাইমেনশনে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে খুব সিম্পল ফর্ম 1 ওভার কেটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই এপসাইলন ইন্টু ডি এপসাইলন। আচ্ছা, এবার এইটাকে তুমি যদি প্লট করো তাহলে দেখো পরিষ্কার, যখন তোমার এপসাইলনটা 0 হচ্ছে ই টু দি পাওয়ার 0টা 1 হয়ে গেল, সেটা 1 ওভার কেটি, তাহলে 1 ওভার কেটি থেকে স্টার্ট হলো, সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করলো। এবার টেম্পারেচার যদি বাড়িয়ে দাও তুমি, তাহলে যেহেতু যখন এপসাইলন ইকুয়াল টু 0, এই এপসাইলন ইকুয়াল টু 0তে ভ্যালুটা কিন্তু 1 ওভার কেটি, টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হবে, তাহলে এটা কমে যাবে, হাইটটা কমে যাবে, হাইটটা কমে গেল, টেম্পারেচার বাড়িয়ে দিলে তাহলে হাইটটা কমে গেছে, কমে গিয়ে আর ছবিটা যখন ডিকে করবে, ডিকেটা একটা স্লোলি ডিকে করবে। এখানে এখানে কেটিটা আমার মুছে গিয়েছিল, কোথাও একটা কেটিটা, এখানে কেটিটা না ওই মানে লিখতে গিয়ে যেটা মুছে গেছে। এবারে এই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি, এবারে এপসাইলন টিতে যখন তোমার বড় হয়ে যাচ্ছে তো এপসাইলন বাই কেটিটা ছোট হয়ে যায়, তখন সোলি ডিকে করছে, সোলি ডিকে করলে এটা তোমার দেখো সোলি ডিকে করে গেল। তাহলে দেখো, তাহলে তোমার এই পার্টিকুলার ক্ষেত্রে কোনো মোস্ট প্রবাবল এনার্জি নেই, কারণ এটা দেখো কোথাও ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে না, তাহলে ম্যাক্সিমা দিয়ে না গেলে দেয়ার ইজ নো মোস্ট প্রবাবল এনার্জি। আর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তুমি ক্যালকুলেট করতে পারবে এই ইন্টিগ্রেশনটাকে করে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই পিই ডি, এটা ক্যালকুলেট করবে। এই ইন্টিগ্রেশনটা তোমার খুব সহজ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা করলে উত্তরটা বেরোবে কেটি, 2 ডাইমেনশনে এনার্জিটা বেরিয়ে যাবে কেটি। এবার হোমওয়ার্ক তোমাকে দিচ্ছি, যেমন করে ই এর অ্যাভারেজ ক্যালকুলেট করতে, ই স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করবে, ই স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করবে, এবং সেইখান থেকে তুমি ফাইন্ড এইটা অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এনার্জি এটা কত সেটা তুমি ক্যালকুলেট করবে, মানে একদম একই রকম করে যেমন 3 ডাইমেনশনে যে অঙ্কগুলোকে কষেছে তার থেকে সহজ অঙ্ক এগুলো, এটাকে কষবে। আচ্ছা, ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম, এই পার্টিকুলার কেসে তুমি যখন এই ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলনটাকে করবে, সেটা হয়ে যাবে 1 ওভার কেটি ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু ডি এপসাইলন। এবং এইখানে দেখো ইন্টিগ্রেশনটা তোমাকে ওই এরার ফাংশন কো এরার ফাংশন এত ঝামেলার মধ্যে যেতে হচ্ছে না, এইটা অনেক ইজিলি তুমি বের করে ফেলতে পারছো, কারণ এই ইন্টিগ্রেশনটা তোমার এক্স্যাক্টলি করতে পারো তুমি। ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি বাই মাইনাস 1 ওভার কেটি বসাবে, করে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি বেরিয়ে যাবে। ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন ভ্যালু, এই 2 ডাইমেনশন এটা কিন্তু ভীষণ সহজ, এটা তুমি করে ফেলো। আচ্ছা, এবারে ঠিক একই রকমভাবে 1 ডাইমেনশনে চলে এসো। 1 ডাইমেনশনে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, সেখান থেকে তুমি স্টার্ট করো। তাহলে এটা হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা আমি লিখলাম। এবারে যেহেতু তোমার এনার্জিটা হাফ এম ইউ স্কোয়ার, তুমি ডিইটাকে এভাবে ক্যালকুলেট করছো, তাকে এখানে প্লাস মাইনাস বেরোবে, মানে দেখো এর আগে
যখন স্কোয়ার রুট করার দরকার ছিল, যেহেতু স্পিড নেগেটিভ হতে পারে না, এনার্জি নেগেটিভ হতে পারে না, তুমি সবসময় পজিটিভ নিয়ে স্টার্ট করেছিলে, কিন্তু এখন এটা প্লাস মাইনাস বেরোবে। তার কারণটা হচ্ছে যে তোমার ভেলোসিটিটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। আচ্ছা, এই প্লাস মাইনাস মানে ডান দিক আছে আর বাঁ দিক আছে, ডান দিকে এবং বাঁ দিকে থাকার জন্য তোমার যখন এনার্জি ডিস্ট্রিবিউশনে যাবে এটা 2 টাইমস হয়ে যাবে। মানে তুমি দেখো, যখন 2 ডাইমেনশনে তুমি যখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন করছিলে, এইখান থেকে যখন সিটাকে বসাতে হয়েছিল, এই যে সিটে যখন বসাতে হয়েছিল √2ε/m তুমি বসিয়ে দিয়েছো। তুমি কেন পজিটিভ দিয়ে শুধুমাত্র নিয়েছো, নেগেটিভটা কেন নাওনি? কারণ স্পিড নেগেটিভ হতে পারে না, কিন্তু এখানে তো ভেলোসিটি নেগেটিভ হতে পারে। সেই জন্য এখানে ইউটা যখন তুমি বসাবে, এই যে ইউটা যখন বসাবে, কিন্তু এখান থেকে ইউটা যখন বসাচ্ছ, দেখো ইউটা এটা কিন্তু প্লাস মাইনাস √2ε/m এটাই বসাতে হবে। সেই জন্য এখানে ইউ এর জায়গায় প্লাস মাইনাস √2ε/m তোমাকে বসাতে হয়েছে। তাহলে ডি ইউটা হয়ে গেল প্লাস মাইনাস ডি ই বাই বা ডি এপসাইলন বাই √2m/e। সেই জন্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে যখন এনার্জি ডিস্ট্রিবিউশনে যাবে, মানে এই প্লাস মাইনাসটাকে ইনকর্পোরেট করার জন্য এখানে 2 নিতে হবে। মানে মানে এই প্লাস মাইনাস মানে ডান দিকে একটা আর বাঁ দিকে একটা, ওই ডান দিক বাঁ দিক দুটোকে তুমি একসাথে যোগ করে দিচ্ছ, এটা 2 দিয়ে। তাহলে এইটা হয়ে যাবে তোমার ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ইন 1 ডাইমেনশন। ঠিক আছে, তাহলে এই 2টা কেন মিস করো না, এখানে প্লাস মাইনাসটা আছে। ভেলোসিটি না পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু কাইনেটিক এনার্জি তো আর নেগেটিভ হতে পারে না। তাহলে মানে পজিটিভ ভেলোসিটি কন্ট্রিবিউশন যতটা পাবে, নেগেটিভ ভেলোসিটি কন্ট্রিবিউশন এক্স্যাক্টলি ততটা পাবে। সেখানে একটা 2 টাইমস হয়ে গেছে। 2 টাইমস হয়ে তুমি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেলে। এবারে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে দেখা, তারপরে 1 ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করা, 1 ডাইমেনশনে ই স্কোয়ারের অ্যাভারেজ বের করা, এটা ক্যালকুলেট করলে তুমি দেখবে এটা হাফ কেটি হবে এটা। তবে কাইনেটিক এনার্জি স্কোয়ার যেটা তার অ্যাভারেজ বের করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এনার্জি বের করা, ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু থ্রেশহোল্ড এপসাইলন সেটা তোমার বের করা। এখানে দেখবে তোমার এরা কোএরার ফাংশনটা কিন্তু লাগবে। হ্যাঁ, তাহলে এইগুলোকে আমি তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো। তাহলে আমি দেখো 3 ডাইমেনশনে টোটালটা অনেক ডিটেলে করে দিলাম। এবার 3 ডাইমেনশনটাই হচ্ছে সবচেয়ে কঠিন। 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন বা 1 ডাইমেনশন গুলো এটা অনেক সিম্পল। তাহলে 3 ডাইমেনশনটা যেটা আমি কষে দিলাম, 2 ডাইমেনশন এবং 1 ডাইমেনশনটা তোমাকে আমি ধীরে ধীরে কষতে বলছি। এখানে আমি কিছুটা কষে দিয়েছি, আর বাকি পোর্শনটা আমি প্রথমে বলবো। প্রথম লটে তুমি নিজে করো পুরোটা, নিজে করে পরের দিন আমাকে দেখিয়ে নাও। ঠিক আছে, পরের দিন আমাকে দেখিয়ে নেবে, আর তোমার করবে। তারপরে যদি দেখো যে পরের দিন আমাকে দেখিয়ে নেবে। মানে এখন আমাদের বইয়ে করে দেওয়া আছে, হ্যাঁ, বই থেকে দেখলে যেটা হয় কি নিজে করার মানসিকতাগুলো থাকে না। হ্যাঁ, তাহলে প্রথমে তুমি নিজে করো, নিজে করে তোমার যা যা অসুবিধা হবে তুমি আমাকে প্রথমে দেখিয়ে না, আমরা বোর্ডে তুলে ব্যাপারটাকে করবো। হ্যাঁ, করার এতে তখন দেখবে তোমার যদি কোথাও কোনো ঘাটতি থাকে তোমার হয়ে যায়। নিজে অ্যাকচুয়ালি কোষে শিখতে হবে। 3 ডাইমেনশনটা যেমন করে আমি কোষে দিলাম, যে জিনিসগুলো কষেছি 2 ডাইমেনশনাল ফর্মুলা থেকে সেই জিনিসগুলো, বা 1 ডাইমেনশন থেকে সেই জিনিসগুলো তুমি নিজে করতে থাকো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আজকে যতখানি জিনিস আমি মূলত আলোচনা করতে চেয়েছিলাম। তো দেখো, তাহলে আজকে যা বলেছি সেই পর্যন্ত কারো কিছু যদি অসুবিধা থাকে বলে দাও। আমরা ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা ইন 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 1 ডাইমেনশন সেটা আমাদের আজকে আলোচনার বিষয় ছিল, সেটা আমরা করে ফেললাম। তোমাদের কোথাও যদি কিছু বিশেষ বুঝতে অসুবিধা থাকে বলে নাও, আর না হলে হচ্ছে আমরা পরের দিন যা ডাউটস থাকবে সেই ডাউটসগুলো আবার ক্লিয়ার করবো, ক্লিয়ার করে আবার এগোবো। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো।